মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এই গানটির কথা আজকে আমার বারবার মনে পড়ছে, কারণ চলমান যে যুদ্ধাবস্থা গাজায় রয়েছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, সেখানে এই গানটার কথা বারবার মনে পড়ছে। সত্যি কি মানুষ মানুষের সহানুভূতি পেতে পারবে না? আমরা দেখছি শিশু, নারী, বৃদ্ধ, তরুণরা সবাই মারা যাচ্ছে, আগ্রাসনের মুখে পড়ছে। বিশ্বের একদল মানুষ সেটাকে সমর্থন করছে, আর একদল মানুষ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিচ্ছে, কিন্তু মানুষকে বাঁচানো সম্ভব হচ্ছে না। আমরা যখন এই আলোচনা করছি তখন অন্তত 40টি ছোট বড় মাঝারি জাহাজ বলতে পারেন, বোট বলতে পারেন, নৌকা বলতে পারেন, গাজার দিকে যাচ্ছে। তাদের একটাই চেষ্টা, মানুষকে বাঁচানো। জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপলে আজকে আমরা আলোচনা করব এই পরিস্থিতি নিয়ে। আর এই পরিস্থিতি নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন জনাব রাহিদ এজাজ, উনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট দৈনিক প্রথম আলো। উনি লেবার রাইটস, হিউম্যান রাইটস, ডিপ্লোমেসি এগুলো নিয়ে কাজ করে থাকেন। আমাদের সাথে আছেন ভূ রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আপনাদেরকে স্বাগত। যে কথাটা দিয়ে আমি শুরু করতে চাইলাম, আমি জানি না আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা। মানুষ কি আসলে মানুষের জন্য, জীবন কি আসলে জীবনের জন্য, নাকি মানুষ মানুষকে খুন করার জন্য? অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে চলে আসছে। সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো, কিন্তু তার আগে এই যে পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি ছোট্ট করে একটু দেখে আসবো আমাদের স্ক্রিনে। যে ইতিহাস মুছে ফেলতে চেয়েছিল সাম্রাজ্যবাদী শক্তি, যে পতাকা নিষিদ্ধ করতে চেয়েছিল জায়নবাদী ইসরায়েল, সেই পতাকা আর ইতিহাস বুকে নিয়েই সমুদ্র পথে অদম্য যাত্রা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার। ১.৫ দশকের অবরোধ ভেঙে অসহায় ফিলিস্তিনিদের কাছে পৌঁছানোই যার উদ্দেশ্য। দুঃসাহসী মিশনে অংশ নিয়েছেন বাংলাদেশ সহ ৪০টির বেশি দেশের শিল্পী, রাজনীতিবিদ, সংসদ সদস্য ও মানবাধিকার কর্মীরা। তাদের প্রত্যেকের কণ্ঠে এক সুর, থামানো যাবে না তাদের গন্তব্য। গাজার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। ছোট ছোট নৌকা আমাদের অনুসরণ করছে। বহু মানুষ সি অফ করতে এসেছিল। যে কোনো উপায়ে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে প্রস্তুত আমরা। তবে ত্রাণবাহী কাফেলা ঠেকাতে যেন মরিয়া ইসরায়েল। একে জিহাদি ফ্লোটিলা দাবি করে 10টি জাহাজে অন্তত 13 বার হামলা চালিয়েছে জায়নবাদীরা। চলতি মাসের শুরুতে 20টির বেশি জাহাজ নিয়ে বার্সেলোনা থেকে গাজার দিকে যাত্রা করে ফ্লোটিলা। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পরে যোগ দেয় আরও কয়েক ডজন জাহাজ। তিউনিসিয়া, লিবিয়া ও মিশরের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে এই নৌবহর এখন অবস্থান করছে ঝুঁকিপূর্ণ অঞ্চলে। পরিস্থিতি মোকাবেলায় ফ্লোটিলায় চলছে বেসামরিক মহড়া। তবে মিশনের মূল লক্ষ্য অনুযায়ী সবাইকে অহিংস থাকার উপর জোর দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য রণতরী পাঠিয়েছে স্পেন, গ্রিস ও তুরস্ক। ইসরায়েলের অবরোধ ভাঙার প্রচেষ্টা এর আগেও বেশ কয়েকবার হয়েছে, তবে 2010 সালের পর আজ অবধি গাজা তীর পর্যন্ত পৌঁছাতে পারেনি কেউ। চলতি বছর কনসেন্স ও ম্যাডলিন নামের 2টি জাহাজকে ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় আটক করে। মিলা খন্দকার, চ্যানেল 24। যেটা আমরা স্ক্রিনে দেখছিলাম, যে আগে আমরা দেখতাম যুদ্ধ হতো এবং সেখানে ত্রাণ পৌঁছানো হতো যেন যারা ভুক্তভোগী তাদেরকে বাঁচানো যায়। নতুন ট্রেন্ড চালু হয়েছে যদি বলি আমি, যে যুদ্ধও হবে এবং ত্রাণও পৌঁছাতে দেওয়া হবে না, কারণ আমি জমিটা দখল করতে চাই। জনাব পারভেজ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার বিশ্লেষণ কি বলছে, এই ট্রেন্ডটা কেন চালু হলো? এই ট্রেন্ডটা আমি বলবো মূলত হচ্ছে যে আপনি যে দেখছেন যে সমুদ ফ্লোটিলা যেটা এখন এখানে যাচ্ছে, এখানে আশা করি আমরা হচ্ছে যে গাজার এখানে যারা অবরুদ্ধ, নির্যাতিত, নিপীড়িত যে জনগণের জন্য ত্রাণ সামগ্রী নিতে, এটা কিন্তু বিশ্ব বিবেকের একটা প্রতিপাদ। আমি এটা বারবার বলি, কেননা এখন আমাদের বোধহয় প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমরা আলাপও করছিলাম, আপনিও বলেছিলেন যে এখন যেটা হয়েছে যে এই যে আমাদের এখানে যে সোশ্যাল মিডিয়া, এখানে এইটা দিয়ে যে এখন হচ্ছে কি আপনার যে এখন যুক্তরাষ্ট্র কর্তৃক যে পশ্চিমা মিডিয়ার যে একচেটিয়া একটা ন্যারেটিভ ছিল, এটা এতকাল আমরা দেখেছি কিছুটা, অনেকটা না হলে বেশ কিছুটা হচ্ছে ইসরায়েলের পক্ষে বলাটা এবং প্যালেস্টাইনের স্বাধীনতাকামী জনগণদেরকে শুধু আমরা এখানে ওদেরকে টেররিস্ট হিসেবে আখ্যায়িত করা, এইটার কিন্তু এখন মানুষের মধ্যে এই ন্যারেটিভটা ভেঙে গেছে। এবং আপনি দেখুন
আপনি যদি উন্নয়নশীল দেশগুলো বলেন বা মুসলিম প্রধান দেশগুলো তো বাদই দেন, সবচেয়ে বেশি জোরালো প্রতিবাদ কিন্তু হচ্ছে পশ্চিমা বিশ্বে। এবং একের পর এক যে দেশগুলো হচ্ছে পশ্চিমা বিশ্বে এখানে বা যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র, আপনি যুক্তরাজ্য বলেন, আপনি ফ্রান্স বলেন, এবং কানাডা, অস্ট্রেলিয়া, ওরাও এখানে আসলো। ফ্রান্স, এর পর আরও ইউরোপে আরও অনেকগুলো দেশ, পর্তুগাল, লিখটেনস্টাইন, এরা সবাই আসবে। সবাই কিন্তু হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে কিন্তু র্যাঙ্ক ভেঙে ওরা কিন্তু ইসরায়েলকে যেটা চাই নাই সেটা হচ্ছে প্যালেস্টাইনকে এখানে শর্ত সাপেক্ষ, এখানে কথাটা আবার এখানে শর্ত সাপেক্ষ, কিন্তু এখানে স্বীকৃতি দিয়েছে। এবং আপনি নিউ ইয়র্ক টাইমসে আপনি নিশ্চয়ই যেখানে জানেন, যেখানে কিছুদিন আগে এখানে হচ্ছে জরিপ বার করা হয়েছে যে এখন বোধহয় সর্বকালের এখানে আমেরিকান জনগণের মধ্যে শুধু কিছু রাইট উইং ভোটার্স বাদে ইসরায়েলের প্রতি সমর্থন কিন্তু কমে গেছে, এবং প্যালেস্টাইনের যে এখানে জেনোসাইড হচ্ছে এটার প্রতি কিন্তু এখানে হচ্ছে মানুষের মতামতের জোরালো ইভেন হচ্ছে। কিন্তু আমরা আমেরিকাতে জুসদেরকে রাস্তায় নামতে দেখেছি। জি জি জি, আমি এটা আবার এখানে আমি এমফেসাইজ করতে হবে, এটা কিন্তু জায়নিজম নিয়ে কথা, যারা হচ্ছে ইসরায়েলে এখানে হচ্ছে যে অবৈধ দখলদারিত্বকে সমর্থন করে। তার জন্য আপনি ইহুদি হতে পারেন, আপনি হিন্দু হতে পারেন, মুসলমান হতে পারেন, খ্রিস্টান হতে পারেন, আপনি জায়নিস্ট হলেন। কিন্তু আমরা দেখি যে অনেক হচ্ছে যে জিউইশ র্যাবাই যারা আছেন, যে ওদের যেখানে হচ্ছে প্রিস্ট যারা আছেন, তারা কিন্তু ইসরায়েলের জেনোসাইডের বিরুদ্ধে কিন্তু সমালোচনা করছেন। এবং জিউজ এগেনস্ট জেনোসাইড ইন গাজা বলেও এখানে হচ্ছে। তো দেশে বিদেশে কিন্তু এখন হচ্ছে দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে বিবেকবান মানুষ, আর যারা হচ্ছে বিবেকে হচ্ছে সাময়িকভাবে এখানে থেকে অন্ধ হয়ে গেছে, লোভের জন্য হোক, ভয়ের জন্য হোক। এবং আপনি দেখুন ইউএনএর সেক্রেটারি জেনারেল গুটেরেস বিশ্বে এখানে হচ্ছে নেতাদের কাছে আহ্বান করেছেন যে ইসরায়েলের মস্তানিতে যাতে ভয় না পায়। দেখুন মানে এটা কিন্তু দেখুন আন্তর্জাতিক যে এখানে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনও যে কত উইক হয়ে গেছে, কেন যে ইউনাইটেড নেশনসে যে আপনার সিকিউরিটি কাউন্সিলে যুক্তরাষ্ট্রের যে বারংবার যে ভেটো ইউজ করেছে, স্পেশাল এখানে হচ্ছে ইসরায়েলকে, এখানে যতগুলো এখানে হচ্ছে ইউএনের সবচেয়ে বেশি রেজলিউশন ইসরায়েল এগেন্সে আনা হয়েছে, কিন্তু ইসরায়েল বারবার এখানে একটা এক্সাম্পশন পেয়ে গেছে। এখন যে আমরা এই ফ্লোটিলিটা দেখছি এখানে, ওরা কিন্তু এখন হচ্ছে যে ইন্টারন্যাশনাল ওয়াটার্সে যাচ্ছে। ইন্টারন্যাশনাল ওয়াটার্সকে আমরা বলি হাই সিজ, এটা টেরিটোরিয়াল ওয়াটার্স, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এবং তারপর যে হাই সিজ। হাই সিজ হচ্ছে যেখানে যে কোনো দেশের কিন্তু হচ্ছে একচেটিয়া কিন্তু অধিকার নাই। কিন্তু ইসরায়েলের কিন্তু এখানে বারংবার কিন্তু চেষ্টা করছে হচ্ছে যেখানে ড্রোন দিয়ে এখানে থামানোর জন্য, কেন ইসরায়েলের কিন্তু এখানে হচ্ছে যে ওদের নেতারা, এবং বিশেষত বিন্যামিন নেতানিয়াহু, কেন সে হচ্ছে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘমেয়াদী হচ্ছে প্রধানমন্ত্রী, 18 বছর হবে তিন খাপে। তারা কিন্তু হচ্ছে প্যালেস্টাইনের সাধারণ জনগণদেরকে মেরে, বা আপনি লেবাননে আক্রমণ করে, বা হচ্ছে আপনি ইয়েমেনে হুতিসদেরকে আক্রমণ করে, ওরা কিন্তু হচ্ছে এক ধরনের একটা সবসময় কিন্তু ছুট পেয়ে আসছে। তো তার জন্য, এবং যেহেতু ওদের হচ্ছে যে আপনার পশ্চিমা বিশ্বের ফাইন্যান্স বলেন, পশ্চিমা বিশ্বের মিডিয়া বলেন, পশ্চিমা বিশ্বের যে আপনার পলিসি মেকিং প্রসেস বা যে থট মেকিং প্রসেস, ইউনিভার্সিটিতে বলেন, একাডেমিতে বলেন, ওটার উপর ওদের প্রভাব আছে। তার জন্য ওইটা দিয়ে ওরা এতকাল এক্সাম্পশন পাচ্ছে। কিন্তু বিশ্বের কিন্তু এখন বিবেক কিন্তু জেগে উঠেছে, এবং ইসরায়েলে একচিটিয়া এখানে যে অন্যায়টা করছে, এটা কিন্তু আগের মতো হয়তো বা এটা করতে পারবে না। এক্স্যাক্টলি। জনাব রাজেশ, আপনার কাছে একটু আসতে চাই, যেটা প্রশ্নটা আমি প্রফেসরকে করেছিলাম, যে আমি বাঁচবো এবং আপনাকে বাঁচতে দিব না, এই যে নতুন টেন্ডেন্সি, এইটা কেন? একটা আপনার কাছে ছোট করে জানতে চাই, সাথে আরও জানতে চাই যে এই যুদ্ধে 90 দশকে যাই হোক না কেন, এই 2025 সালে আমরা এসে দেখছি যুক্তরাষ্ট্র একা হয়ে পড়েছে। আমাদের পাশেই মিয়ানমারে যখন মানে অনেক ঘটনা ঘটছে, তখন কিন্তু তারা আবার একজোট, কিন্তু এই ঘটনায় তারা এক না। এই যে ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, এইটা শেষ কোথায়? দেখুন, আপনার প্রথম প্রশ্ন দিয়ে আসি, যে আপনি বললেন যে আমি বাঁচবো কিন্তু আপনাকে নিশ্চিহ্ন করে দেব। তো এই যে আমি যদি বলি একটু ইতিহাসের দিকে ফিরে যাই, সেটা তো শুরু হয়েছে ধরেন বাইপোলার ওয়ার্ল্ডের এন্ড অফ সোভিয়েত ইউনিয়নের পর থেকেই কিন্তু আমরা এরকম দেখছি, এবং এটা নিরন্তর চলেছে, এবং তার চূড়ান্ত রূপ কিনা সে প্রশ্ন এখন আমাদের সামনে। বিশেষ করে প্রফেসর পারভেজ আব্বাসি যেটা বললেন, এবং আমি প্রায় বলি যে আমেরিকায় যে ট্রাম্প আবার ফিরলেন, এবং আমরা যদি নিশ্চয়ই 23 অক্টোবরে যখন মিডল ইস্টে নতুন করে আবার এই দখলদারিত্ব ইসরায়েল শুরু করলো, এবং যেটাতে প্রায় অ্যারাউন্ড 70,000-এর মতো মানুষকে বেঘরে প্রাণ দিতে হয়েছে, নিরপরাধ মানুষকে নির্বিচারে খুন করা হয়েছে। তো সেখানেও আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রে ইভেন ডেমোক্রেটদের মধ্যে বাইডেনের সমর্থনটা তলানিতে চলে গেছে, এবং যুক্তরাষ্ট্রের সবগুলো ক্যাম্পাসে, প্রত্যেকটা স্টেটসে
যে বিক্ষোভটা হয়েছে সেটা নজিরবিহীন। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যে তুলনা দিলেন যে আমাদের পড়শি দেশ মিয়ানমারের সাথে ইস্যুতে যখন পশ্চিমা সবগুলো দেশ এক হয়, এখন ফিলিস্তিন ইস্যুতে প্রথমবারের মতো আমরা দেখলাম গত সপ্তাহে, যেটা ইউএনজিএ শুরুর আগে আগে একমাত্র যুক্তরাষ্ট্র ছাড়া পার্মানেন্ট মেম্বারদের 4টাই কিন্তু এখন প্যালেস্টাইনকে স্বীকৃতি দিয়ে দিচ্ছে। তারপর কম বেশি অ্যারাউন্ড 155 স্টেটস আউট অফ 193 ইজ প্যালেস্টাইনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তো এখন স্বভাবত প্রশ্ন আসে, তাইলে কি ইসরায়েলের যে এথনিক ক্লিনজিং সেটা শেষ হতে যাচ্ছে? আমি সেটা মনে করি না। যে আমি এখানে অনেক স্কেপটিক, যদিও এই যে সমুদ ফ্লোটালিয়া নিয়ে কথা হচ্ছে এবং সমুদ্রের এটা কিন্তু প্রথম না, অতীতে এটা হয়েছে, কিন্তু এবারের ডাইমেনশনটা ভিন্ন। 23-এ আগ্রাসন শুরুর পর থেকে প্রথমবারের মতো পুরো গ্লোবাল যে মুভমেন্টটা আছে সেই মুভমেন্টের নতুন একটা ডিনামিক্স হচ্ছে এবারকার সমুদ ফ্লোটিলাটা। এখন প্রশ্ন হচ্ছে, একদিকে রাষ্ট্রগুলোর সমর্থন বাড়ছে প্যালেস্টাইনের স্বীকৃতির প্রতি। গত সোমবার হোয়াইট হাউসে বসে যে 20 দফার পরিকল্পনার কথা প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করলেন, বিরাট মহাসাড়ম্বরে তিনি নেতানিয়াহুকে পাশে রেখে, একটু আগে উনি যেটা বলছিলেন যে সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতায় যেমন আছেন এবং সবচেয়ে নিষ্ঠুর এবং কতটা নির্মম হতে পারে আমরা এই 2 বছরের আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা পুরো ইতিহাসের সাথে মিলাই, তাহলে এটা কোনোভাবে কারোর সাথে তুলনীয় না। তো এমন একটা নৃশংস লোককে পাশে বসিয়ে যে 20 পয়েন্টসের এজেন্ডার কথা বলছেন, তো সেই জায়গাতে আমি মনে করি বেশি 5-7টা জায়গায় প্রশ্ন রয়ে গেছে। যেমন ধরেন, আমি যদি এভাবে বলি যে গাজা ঠিক আছে, এই 20 পয়েন্টসে তাহলে গাজা গভর্ন করবে কে? প্যালেস্টাইনিয়ান অথরিটিটা কিভাবে এঙ্গেজ হবে? যদিও আমরা জানি একটা জাতিরাষ্ট্রের উদ্ভব বা স্বাধীনতা বা অভ্যুদয় এটা অবশ্যই এসেনশিয়াল একটা পলিটিক্যাল ইস্যু। এখন আপনি একটা ইন্টারিম বডি ঠিক করবেন যাদেরকে আপনি বলছেন টেকনোক্রেট এবং অ্যাপলিটিক্যাল বা নন পলিটিক্যাল। এটা একটা বিরাট প্রশ্ন যে একটা ইস্যু রাজনৈতিক সমাধান করবেন, অরাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তিবর্গকে দিয়ে কিভাবে করবেন, কারা করবেন, এটা সুপারভিশনে কি হবে? আমি যদি এটার অ্যাপয়েন্টমেন্টটা কি হবে? এখন ধরুন এই যে বলা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প এবং টনি ব্লেয়ার, ফর্মার ব্রিটিশ প্রাইম মিনিস্টার, তারা এটা একটা ওভারসি বোর্ড অফ পিস করবেন, এবং কিন্তু তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস কী হবে, তাদের মনিটরিং কী হবে, এটার মধ্যে প্রচুর অ্যাম্বিগুইটি আছে। সেকেন্ড কথাটা হচ্ছে প্যালেস্টিনিয়ান অথরিটিদের এঙ্গেজমেন্ট থাকবে কি থাকবে না সেটা কিন্তু পরিষ্কার নয়। তারপরে কোনো টাইম টেবিল নাই, যেই এই অথরিটিটা হবে এর কোনো টাইম টেবিল রাখা হয়নি। দেন এখন ইন্টারন্যাশনাল ফোর্স সেখানে ডিপ্লয় করা হবে, সেই ফোর্সে কি পুলিশ, আর্ম ফোর্সেস অন্যান্যরা থাকবে, কোন কোন দেশ থাকবে, কারা থাকবে, তাদের টার্গেট কি, হামাসকে লক্ষ্য করে পরিধি কী হবে, এটা একটা ইস্যু আছে। তারপর আছে ইসরায়েল সেখান থেকে কবে নিজেদেরকে গুটিয়ে নেবে বা প্রত্যাহার করে নেবে, সেটার কোনো টাইম ফ্রেম নেই। এখন এই এত কিছুর হওয়ার মূল এবং বেসিক যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, প্যালেস্টিনিয়ান স্টেটহুড, এই পুরো ইস্যুতে প্যালেস্টিনিয়ান স্টেটহুডটা কোন জায়গাতে আছে? তো সব মিলে ট্রাম্প যখন আসেন, নিশ্চয়ই আমাদের 3 জনের মনে আছেন তিনি বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা করবেন, যেটার একটা অনেকটা মক মনে হয়, আবার অনেকটা আমার কাছে স্টেজ মনে হয়। আমরা ইরান ইসরায়েল কনফ্লিক্ট যেটা লেটেস্ট দেখলাম জুন মাসে, বিরাট আকারে যুদ্ধ লেগে যাবে মনে হচ্ছিল, হঠাৎ করে থেমে গেল। এখন সেটাই স্টেজ কিনা। দেন আমি রাশিয়া ইউক্রেন ওয়ারের দিকে আসি। উনি খুব জোরের সাথে বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিবেন, যুদ্ধ কিন্তু থামাতে পারেননি। ইভেন শুরুটাই কিন্তু গোড়াতেই গলদের মতো তার ভাইস প্রেসিডেন্ট জেডি পেন্স যেভাবে জেলেনস্কিকে আক্রমণ করে বসলেন, অ্যাজ ইফ এবং তাকে দাওয়াত দিয়ে যে আক্রমণ করা প্রভু এবং দাস আলোচনা করছেন, ঘরে ডেকে আপনি তাকে অপমান করছেন। তাহলে আপনি যে কথাটা বলছেন যে অঙ্গীকারের কথা, এই জায়গাতে কিন্তু আপনার মধ্যে কথা এবং কাজে মিল নেই। এবং বিশ্ব জনমতের কি অবস্থা, একটু আগেই তো আপনাদের যে রিপোর্ট দিয়ে আমরা ফ্লোটিলার রিপোর্ট দিয়ে দেখছি, তাতে করে পরিষ্কার গোটা দুনিয়া জুড়ে এই এথনিক ক্লিনজিং নিয়ে, ইসরায়েলি বর্বরতা নিয়ে যেভাবে উচ্চকণ্ঠ হয়েছে, সেখানে এই ইস্যুটাকে চাপা দেওয়ার কোনো সুযোগ নেই। রাইজেস যেখানে শেষ করলেন সেইখান থেকে আপনার কাছে শুরু করতে চাই যে আমরা স্টোরিতেও দেখেছি, আমরা ইতিহাস জানি, যে কোনো নর্মসের প্রতি ইসরায়েলের শ্রদ্ধার জায়গাটা একেবারে ন্যূনতম না, মাইনাসেও বলা যায়, এটা তাদের জনগণই বলে থাকে। সেই জায়গায় এই যে 20টার প্রস্তাবের কথা বলা হয়েছে, যেখানে অনেকগুলো অ্যাম্বিগুইটি রয়েছে, শান্তি চুক্তি কিংবা সাময়িক যুদ্ধবিরতি কথা যেটা হোয়াইট হাউস থেকে বলার চেষ্টা করা হচ্ছে, যেটা ওয়ার্ল্ড মার্কেটে ফ্লোট করা হয়েছে,
বৈশ্বিক নাগরিক হিসেবে এবং বিশ্লেষক হিসেবে আপনার কি এটা বিশ্বাস হয়? সাধারণ মানুষ হিসেবে বলি, বাকিগুলো বাদই দেন, আচ্ছা, একেবারে অন্তঃসার শূন্য। এটা আমার এটা হচ্ছে আমার ব্যক্তিগত এখানে মতামত। যদি ভুল হয় আমি খুশি হব, এবং আমি রায়দিজাজ ভাইয়ের সাথে আমি এখানে আরও কিছু অ্যাড করি। দেখুন, প্রথমেই হচ্ছে গোড়ায় গলতটা কি, বললে যে ভাই এখানে আমাদের এখানে ভাই প্যালেস্টাইনের রাষ্ট্রটার শেষ পর্যন্ত কি কাঠামো হবে ওটা নিয়ে কোনো কথা নাই। আমরা জানি যে প্যালেস্টাইন দুটো অংশ এখন আছে, একটা হচ্ছে গাজা যেটা হামাসের আন্ডারে আছে বলে এত সমস্যা ইসরায়েল, এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক যেটা প্যালেস্টাইন অথরিটির উপরে আছে, যেটার মধ্যে ওরা অন্তত 50% হচ্ছে অবৈধ ইসরায়েলি দখলদারিত্ব আছে। এটা হচ্ছে ইউএন এখানে হচ্ছে রেজলিউশনসের এগেনস্টে, এবং এটা হোয়াইট হাউস অ্যাকর্ড যেটা হচ্ছে 93 সালে বা 2001 সালে এইগুলোর ভায়োলেশন। এবং আপনি যদি এখন এখান থেকে যদি দেখেন যে ইসরায়েল এখন যেটা এখানে ওরা যেভাবে এটা করছে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি যে এড যে রাষ্ট্রকে দেয় সেটা হচ্ছে ইসরায়েল। কত করে আমরা প্রেসিডেন্ট ওবামা নিয়ে আমরা যখন ওখানে ভাবি যে ওখানে হচ্ছে যে অনেকে উনি নোবেল প্রাইজও পেয়েছেন এখানে শান্তির জন্য, ওনার সময় হচ্ছে প্রথম হচ্ছে এটা 10 বছর এখানে একটা MOU সাইন করা হয়েছে যে প্রত্যেক বছর ইসরায়েলকে এখানে সামরিক খাতে এবং অর্থনৈতিক এখানে মিলে $3.8 বিলিয়ন হচ্ছে ন্যূনতম অ্যাসিস্ট্যান্স দেওয়া হয়। আচ্ছা, এবং যুক্তরাষ্ট্রের অনেক কিছু তোয়াক্কা করেও ইসরায়েল কিন্তু এটা এখানে এই এডটা পায়, এটা হচ্ছে প্রথম। এবং তার সাথে সাথে অন টপ অফ ইট ওরা পায় আরও এখানে হচ্ছে আপনার এখানে যে আপনারা মনে করুন যারা ইসরায়েলকে সমর্থন করে বা মনে করেন ইহুদি ধর্মমতে যারা আছেন যুক্তরাজ্যে, ওখান থেকে আরও হচ্ছে $1.5 থেকে $2 বিলিয়ন এখানে পাওয়া যায়। এটা হচ্ছে ইসরায়েলি এখানে স্ট্যাটিস্টিক্সের তথ্য অনুযায়ী। এবং ইসরায়েলের সবচেয়ে বড় এখানে ওদের ক্ষমতা হচ্ছে আইপ্যাক বলে একটা জিনিস। কেন আইপ্যাকটা হচ্ছে কি আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি। এটা হচ্ছে একটা কালেকশন বা ককাস যারা হচ্ছে ইসরায়েলের স্বার্থটাকে হচ্ছে ওরা রক্ষা করে এবং ওরা এটার জন্য হচ্ছে যে আপনার এখানে হচ্ছে ইনভেস্টর বলুন, ব্যবসায়ী বলুন, ইউনিভার্সিটির প্রভাবশালী এখানে টিচার বলুন, বা এখানে হচ্ছে প্রভাবশালী জেনারেল বলুন পেন্টাগনে, সবার সাথে কিন্তু ওরা হচ্ছে লিয়াজও মেনটেন করে। এবং ওরা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে যদি ইসরায়েলের স্বার্থ একদম পুরোপুরি হচ্ছে মিলেমিশে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় ইসরায়েলের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, আমেরিকার স্বার্থকে পরে দেওয়া হয়, এবং ইসরায়েলের শত্রু হয়ে যায় হচ্ছে যুক্তরাষ্ট্রের শত্রু। এবং এটার জন্য আবার ওদের ওখানে হচ্ছে ওদের আবার একটা খুব সুন্দর এখানে একটা ব্যাপার আছে যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা প্যাক্স যেখানে আছে। তো এরা কি করে, যেই সব আপনার মনে করুন হচ্ছে ডেমোক্র্যাট বলুন, রিপাবলিকান বলুন বা ইন্ডিপেন্ডেন্ট বলুন, একটা শহরের মেয়র নিউ ইয়র্ক শহরে যদি বলুন, বা একটা হচ্ছে যে আপনার যদি একটা আপনার ওদের রাজ্যের কোনো গভর্নর বলুন, প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টের কথা, সবাইকে একটা ব্যাপারে সমর্থন করতে হবে যে ইসরায়েলের হচ্ছে আমরা বন্ধু, এবং ইসরায়েলের প্রতি ওরা আগেই এখানে ঘোষণা দিতে হবে এখানে হচ্ছে যে এখানে ঢাকঢোল পিটিয়ে যে ইসরায়েলের হচ্ছে যে আমি হচ্ছে জেরুজালেমে যাব বা তেল আভিভে যাব, আমি ইসরায়েলের হচ্ছে আমার কত বড় বন্ধু, ওদের জন্য আমি কী করতে পারবো। যারা এইটার বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদের জন্য একটা বড় ট্যাগ আছে, এটা হচ্ছে কি অ্যান্টিসেমিটিজম। এইটি বলে আপনাকে কি করবে, আপনাকে হচ্ছে ব্ল্যাক বল করে দেওয়া হবে বা হচ্ছে গ্রাম ছাড়া করে দেওয়া হবে, অস্ট্রাসাইজ করে দেওয়া হবে। এবং ওদের পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলো তখন হবে কি, ওরা হচ্ছে বিশাল অ্যামাউন্টের চাঁদা দেওয়া হবে এবং নেগেটিভ অ্যাড আপনার এখানে ওরা সব জায়গায় এখানে বাজারে এখানে দেওয়া শুরু করবে যে আপনি হচ্ছে যে হি ইজ জিউস, হি ইজ নট এ ফ্রেন্ড অফ ইসরায়েল, এবং আপনার ক্যারেক্টার অ্যাসোসিয়েশন। এবং এটার শিকার কিন্তু অলরেডি হয়ে গেছে বেশ কিছু ডেমোক্রেট সেনেটর, আলেকজান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ, ইলহান ওমর ইত্যাদি ইত্যাদি। এবং একাডেমিক এবং অভিনেত্রী যারা আছে, অনেকে আছে হলিউডে কিন্তু এখানে আসছে হচ্ছে প্যালেস্টাইনের পক্ষে, তারা কিন্তু আবার অনেক সময় কাজ পায় না, কারণ হলিউডের বেশিরভাগ হচ্ছে আপনার ফিল্ম প্রডিউসাররা হচ্ছে আবার হচ্ছে আইদা ইহুদি বংশ মানে ইসরায়েলি ডুয়েল সিটিজেন, নাহলে হচ্ছে এখানে আমি বলবো হচ্ছে ইহুদি ধর্মের এখানে অনুসারী। আমি বলছি না সবাই, কিন্তু এখানে আছে। তো আপনি যদি এখন দেখুন আপনার বিশ্বের যদি আপনি ফাইন্যান্স বলেন, বিশ্বের আপনি যদি বলেন ডিফেন্স বলেন, আপনার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় যদি এখানে হচ্ছে ইহুদি বা ইসরায়েলি বলবেন, ইসরায়েলিদের এবং তাদের মিত্রদের এখানে প্রভাবটা আছে। এবং তার সাথে সাথে হচ্ছে ইসরায়েলে এখন এই যে আপনি নরহত্যা করছে, সাইলেন্ট সাপোর্টার কারা, ইজিপ্ট এবং জর্ডান। এবং কেন ইজিপ্ট হচ্ছে ব্লকেড করে আসছে গাজাকে এখানে 16 বছর ধরে, এবং তার সাথে সাথে হচ্ছে জর্ডান, এবং জর্ডান হচ্ছে যে ইসরায়েলের উপর যে কোনো অ্যাটাক হচ্ছে ওটা করে শুট ডাউন করছে। যদি একটা কথা বলে দেবো তাহলে অঙ্কটা আপনি এবং দর্শকরা মিলাতে পারবেন। ইসরায়েলের পর যে দুটো দেশ সবচেয়ে বেশি এখানে যুক্তরাষ্ট্রের মিলিটারি বা ইকোনমিক এড পায় সেটা হচ্ছে ইজিপ্ট এবং জর্ডান, $1.5 থেকে $2 বিলিয়ন। তো সুতরাং আপনি এবং
তার সাথে সাথে হিসাবটা মধ্যপ্রাচ্যের খুব সহজ আর কি। তাহলে এবং মধ্যপ্রাচ্যের বাকি সব দেশগুলো যেমন আছে সৌদি আরেবিয়া, ইউএই, কাতার, একটাও তো গণতান্ত্রিক দেশ না, এবং সব জায়গায় এখানে আছে যেখানে হচ্ছে অনেক সংখ্যালঘু সম্প্রদায় আছে, মানে শিয়া সম্প্রদায় আছে, এবং ইরানের রাইসটা ওরা ভয় পায়, টার্কির এখানে হচ্ছে ইমার্জেন্সিটা ভয় পায়, তার জন্য ইসরায়েলের সাথে কিন্তু একটা ট্যাসিট একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। মানে ইসরায়েলকে সাপোর্ট করে তারা বাকিদেরকে বোঝাতে চায় যে তোমরা যদি এমন কিছু করো হয়তো বা তাহলে সিকিউরিটি অ্যালায়েন্সের জন্য সেটাই। আলোচনার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, আমরা ফিরতে এসে আরো জানবো। ফিরে এসে আপনাদের দুজনের কাছে যে প্রশ্নটা রাখতে চাই সেটা হচ্ছে সম্প্রতি এই বৈঠকে যে এখানে 20টি প্রস্তাব আসছে সেখান থেকে আমরা দেখলাম ফোনে কাতারকে দুঃখ প্রকাশ করে জানানো হলো। তো তার মানে হচ্ছে একটা গুডউইল যদি হোয়াইট হাউস কিংবা যুক্তরাষ্ট্র নিতে চায় সেখান থেকে তারা করতেই পারে, যেহেতু ভুল করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল ইসরায়েল থেকে কাতারে এবং সেটা হোয়াইট হাউস বসে সমাধান হলো। সদিচ্ছা থাকলে তো সংকট সমাধান সম্ভব, যেটা আমরা ইসরায়েল এবং কাতারে হয়তো অল্প সময়ের জন্য কিন্তু এটা দেখেছি। তার মানে কি এই দীর্ঘমেয়াদী সংকট ফিলিস্তিনকে কেন্দ্র করে এটা কি জিয়ে রাখা হচ্ছে? ওয়েল, আপনি যে সদিচ্ছার কথা বললেন, জিয়ে রাখার কথা বলছেন, দুটো তো সাংঘর্ষিক হলো। আপনার প্রশ্নের মধ্যে কিন্তু ইঙ্গিত আছে, এটা ইঙ্গিত করে আপনি ছুড়ে দিলেন। তো সোমবার যখন হোয়াইট হাউসে নেতানিয়াহুকে পাশে রেখে প্রেসিডেন্ট ট্রাম্প 20 পয়েন্ট করছেন, ঠিক একই সময় সেখান থেকে ফোন করে কাতারের কাছে দুঃখ প্রকাশ বলেন, ক্ষমা যেভাবে বলেন, রিগ্রেট এটা প্রকাশ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এখন আপনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু আপনার উদ্দেশ্যটা তো ছিল যে অস্ত্রবিরতির জন্য হামাস নেতাদেরকে দোহায় নিয়ে এলেন কথা বলার জন্য, তাদেরকে লক্ষ্য করে তো আপনি তাদেরকে খুন করার জন্য, হত্যা করার জন্য আপনি হামলাটা চালিয়েছিলেন। আপনার লক্ষ্যটা ভেদ করেনি। আদারওয়াইজ আপনার যদি টার্গেটটা ঠিক জায়গা মতো যেত, সবাই তো এলিমিনেটেড হয়ে যেত। কিন্তু সেখানে আমি যদি ভুল না করি 6 জন প্রাণ দিয়েছেন, এর মধ্যে একজন, মোট 9 জন, তারা মিড লেভেল হামাস লিডার। তার মানে আপনার হামলাটা কিন্তু, হামলার উদ্দেশ্য ছিল যে সর্ট অফ এন্ট্র্যাপ করা, যে হামাস লিডারদের দোহায় ডেকে এনে তাদের এলিমিনেট করবেন, তার পরের ধাপে আপনি যাবেন। আমি বিষয়টাকে ওইভাবেই দেখতে চাই, মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে, যে আপনার সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ আপনি অস্ত্রবিরতিতে ডাকলেন, আলোচনার টেবিলে তারা বসলো, সে সময় আপনি হামলা করলেন, এটি একটি দিক। আবার অন্য দিক হচ্ছে, নিশ্চয়ই আমাদের মনে আছে, একটু আমি আমার প্রথম পর্বে বলেছিলাম যে ইরান এবং ইসরায়েলের যে সাম্প্রতিক সংঘাতটা আমরা দেখেছি, এটা শেষ হলো। ইরান একটা সিম্বলিক অ্যাটাক চালিয়েছিল দোহায় আমেরিকান বেইজে, এবং তারা বলেছিল আগাম ঘোষণা দিয়ে, এটা প্রতীকী হামলা দিয়ে ইরান বুঝাতে চেয়েছিল যে তেহরান চাইলে কিন্তু যে কোনো জায়গায় পৌঁছাতে পারে, সেই সক্ষমতা তার হয়েছে। তো ইরানের সে হামলা বা কাতারে আলোচনার সময় ইসরায়েলিরা হামাসের উপর যে হামলা, দুটোর মধ্যে গালফ অফ ডিফারেন্স দেখি। একটা হচ্ছে নিজের শক্তি দেখানো, পুরোটা এলিমিনেট করার জন্য। আর অন্য অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা জানি যে দোহায় আমেরিকার ওয়ান অফ দ্য লার্জেস্ট এয়ারবেস আছে। সেই এয়ারবেসে যখন ইসরায়েল হামলা চালাবে, আমেরিকান মিত্র বা তার মেন্টর বলি, যেভাবেই দেখি না কেন, আমেরিকাকে না জানিয়ে তার কোনো উদ্যোগ নেওয়ার কথা ছিল না। তার মানে এটা জেনে শুনে হোয়াইট হাউসের থেকে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের গ্রিন সিগন্যাল ছিল, এবং সিগন্যাল না থাকলে তো এই হামলা হয় না। তো সেই জায়গায় আপনি যেটা বলছেন, সদিচ্ছার অভাব, ক্ষমা চাওয়া, দুঃখ প্রকাশ করা, এটাকে আমার কাছে ঠিক খুব বেশি আন্তরিকভাবে আমি দেখতে চাই না, এবং আমি কনভিন্স না যে তাদের সদিচ্ছা আছে এবং তারা সমস্যার সমাধান আন্তরিক। রাইট। আপনার কাছে আরও একটা প্রশ্ন আছে, সেটা পারভেজ ভাইয়ের কাছেও আছে, সেটা হচ্ছে এই যে সংঘাতটা চলছে, এটা তো তাদের অভ্যন্তরীণ, মানে মার্কিনীদের মধ্যে নানান ধরনের অসন্তোষ তৈরি করেছে, এবং গত 50 বছরে আমরা এইরকম দেখিনি। অবশ্যই তখন সোশ্যাল মিডিয়া ছিল না, হুইচ ইজ ভেরি ট্রু, আনডিনায়েবল। কিন্তু এই অসন্তোষ নিয়ে একটি সরকারকে 4 বছর পার করতেই হবে, বিষয়টা কি সহজ হবে তাদের জন্য? বিষয়টা খুব কঠিন, বিশেষ করে যখন ইরান ইসরায়েলের সংঘাতের কথা বলছি, এবং এই মধ্যেই কিন্তু নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হিসেবে ট্রাম্পকে ভাবা হচ্ছে, বিবেচনা করা হচ্ছে। এগুলা নিজেই বলছেন, ইভেন আমাদের দেশের পক্ষ থেকে বলা, নিশ্চয়ই আমরা যখন প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার হয়ে আলোচনাটা করছে, আমার দেশে হয়েছিল।
8 বছর আগে রোহিঙ্গা যখন নামে তখন বলা হচ্ছিল যে আমরা শান্তিতে নোবেল পাবো, কারো কারো কাছে এগুলো একটা প্রজেক্ট যে নোবেল শান্তি আলোচনা ফ্লোট করা হয়েছিল খুব স্ট্রংলি, এবং অনেক সময় আমরা দেখা হয় নোবেল শান্তি পুরস্কার কে দেয়, কেন দেয়, কিভাবে দেয় সেটাও জানা, এবং সে নিয়ে প্রশ্ন আছে। আপনি বারাক ওবামার কথা বলছিলেন, উনি বলছিলেন যে পার ইয়ার $3 বিলিয়ন একটা ফান্ড থেকে যায়, এর বাইরে তো আরও ফান্ড আছে, সেটা কেউ 6 বিলিয়ন 8 বিলিয়ন বলে নানানভাবে। তো কাজেই আমি জুন মাসের ইরান ইসরায়েল সংঘাতের কথা এই জন্যই মনে করিয়ে দিচ্ছি, তখন কিন্তু আমি যদি ভুল না করি দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আলোচনা হচ্ছিল মিডল ইস্ট ক্রাইসিস প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব করে ভোগাবে। কারণ আমরা যখন এবছরের গোড়ার দিকে আমেরিকার ইলেকশনে দেখছিলাম, সেখানে কিন্তু আমেরিকান ম্যাপের ব্লু বলে কিছু ছিল না, অল রেড। তো সুইং স্টেট বলে কিচ্ছু ছিল না। তারপর বোথ সিনেট এবং কংগ্রেসে সেখানে ডোমিনেট করতে শুরু থেকে এরকম ছিল, আলটিমেটলি সেদিকে গেছে। তো যেই জায়গায় এসে ডোনাল্ড ট্রাম্প এখন এসে দাঁড়িয়েছেন, টালমাটাল অবস্থা। আমরা মিডল ইস্টের কথা বলছি, ওয়াই নট রেসিপ্রোকাল ট্যারিফ, ওয়াই নট রাশিয়া ইউক্রেন ওয়ার, ওয়াই ভারতের সাথে সম্পর্ক, সব মিলিয়ে এমন একটা টালমাটাল অবস্থায় মিড টার্ম কী হয় সেটা বলা মুশকিল। এবং একটু আগে আমি যেটা মনে করি যে গোটা দুনিয়ার মতো মার্কিন সমাজ এবং যুক্তরাষ্ট্রে তো বটেই এই যে এথনিক ক্লিনজিং মিডল ইস্ট অন্যান্য ইস্যুর মতো বড় হয়ে দেখা দিয়েছে। আর আজকালকার যুগে আপনি জিনিসগুলো গোপন করতে পারেন না। উনি যে কথাটা বলছিলেন যে ইসরায়েলি লবির সাথে না যাওয়াতে, তাদের অন্ধভাবে অনেক কিছু সাপোর্ট না করাতে কিন্তু আমেরিকান পলিটিশিয়ানদেরকে লেবেলিং করা হচ্ছে। তো সব মিলিয়ে এই সংকটটা যুক্তরাষ্ট্রের ভিতরে বাইরে অনেক জায়গায় ধাক্কা দিবে, এবং ধাক্কা দেওয়াটাই খুব স্বাভাবিক। আমি ছোট্ট করে বলতে চাই, রেসিপ্রোকাল ট্যারিফ যখন বলেই ফেললাম, নিশ্চয় মনে আছে যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এত বড় এবং দীর্ঘদিনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকার সত্ত্বেও কিন্তু সেই ট্যারিফের ক্ষেত্রে ছাড় দেয়নি। এবং আমরা জানি ট্যারিফটা কিন্তু শুধু ট্রেড ইস্যু না, ইটস এ জিও পলিটিক্যাল অ্যান্ড জিও ইকোনমিক্যাল ইস্যু। বিকজ রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে আপনার রাশিয়াকে যেভাবে ইন্ডিয়া ব্যাকআপ করেছে, তার ফলটা কিন্তু হারে হারে পাচ্ছে। এবং এরপর ঘটনা পরম্পরায় যদিও সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে শি জিনপিং নরেন্দ্র মোদীর মিটিং হলো, অজিত দোভাল মস্কোতে গিয়ে তাদের ডিফেন্স এবং সিকিউরিটি এস্টাবলিশমেন্টের সাথে মিটিং করলেন, ওটাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। তার মধ্যে আমরা দেখছি সৌদি আরব এবং পাকিস্তানের ডিফেন্স স্ট্র্যাটেজিক একটা অ্যালায়েন্স হয়েছে, যেটা বলছে নতুন করে ভারত টেনশন তৈরি করেছে। এবং খুব অবাক করার ব্যাপার, এটা নিয়ে রিয়াকশন এখনো কম। ঠিক কাছাকাছি সময়ে চাবাহার পোর্ট নিয়ে সেন্ট্রাল এশিয়ার সাথে ইন্ডিয়া ইরান কানেক্টিভিটি, সেই চাবাহার পোর্টের উপর ইউএস স্যাংশন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি অনেকগুলো ফ্রন্টিয়ার কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প খুলে ফেলছেন। এই জন্য আমি অনেক ইস্যু আনলাম। তো এই এতগুলো ফ্রন্টিয়ার খোলার ফলে আমি মিড টার্মে কিন্তু ট্রাম্পের সংকট বা সমস্যায় দেখতে পাচ্ছি এই মুহূর্তে বসে। আপনি কি তাই মনে করছেন? আমি ওনার কথা থেকে আরও কিছু এখানে আর কিছু ইস্যু উঠে আসছে, তো এখান থেকে আমি বলি। আমার মনে হয় যে এখানে হচ্ছে 3টি জিনিস এখানে কাজ করেছে। কেন এখানে আপনি যদি 20টা প্রপোজাল বলছেন, তো প্রথমে আমি আপনার কথাতেই আসছি, এখানে ছোট করে বলি প্রত্যেকটাই, যে ওরা কাকে প্রপোজ করেছে। দেখেন, টনি ব্লেয়ার যে মানুষটাকে হচ্ছে নেতৃত্বে ছিল, যে ইরাককে হচ্ছে অবৈধভাবে হচ্ছে আক্রমণ করেছিল জর্জ বুশ জুনিয়র, এবং ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন নামে আমরা বলি ওয়েপন্স অফ ম্যাস ডিসেপশন। তো তার নামে কিন্তু হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, মানে আইসিসি, প্রপার আইসিসিতে কিন্তু তার মানে কেস লজ আছে। যে লোকটা মিথ্যা কথা বলতে পটু, তো সেই লোকটাকে দিয়ে নেতৃত্ব দেওয়ানো হবে। এবং ট্রাম্পের নমিনেট করা হচ্ছে টেকনোক্র্যাটিক বোর্ড হবে। এবং আমরা জানি যে ট্রাম্পের বড় মেয়ে, যে তার যে হাজব্যান্ড, তো উনিও হচ্ছে যে হচ্ছে শুধু উনি ইহুদি ধর্মাবলম্বী না, কিন্তু ইসরায়েলে হচ্ছে অত্যন্ত বড় হচ্ছে একটা সমর্থক। তো এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। আর তারপর যদি আপনি দেখেন, ট্রাম্পের সেকেন্ড প্রবলেম হচ্ছে তার যে মাগা সাপোর্টার, যে মেক আমেরিকা গ্রেট এগেন, মানে ওদের মধ্যে সবচেয়ে কট্টর রাইট উইং মার্জরি টেইলর গ্রিন, সে হচ্ছে সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে। এবং তার মতো আরও অনেকেই আছে যে খুব কনজারভেটিভ খ্রিস্টানেরা, যে ইসরায়েলকে সমর্থন করে কিন্তু যুক্তরাষ্ট্রের কিন্তু এখানে কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ ক্ষতি হচ্ছে। এবং আরেকটি জিনিস যেটা আপনি এখানে যদি দেখেন, ইসরায়েলের মধ্যে আপনি যখন বলছিলেন যে ইসরায়েলের মধ্যে একটা খুব বিচিত্র একটা রাজনীতির খেলা আছে, এটা আমি দর্শকদের জন্য বলছি। আপনি জানেন যেখানে 120 মানে এখানে হচ্ছে 120টা সিট আছে, ওদের পার্লামেন্ট নেসেট বলে। তো বেনিয়ামিন নেতানিয়াহুর পার্টি, যেটা হচ্ছে উগ্র, এখানে হচ্ছে ধর্মাবলম্বী পার্টি বলা যাবে না, বাট রাইট অফ সেন্টার লিকুদ, ওরা হচ্ছে 32টা সিট। তো এখানে মেজরিটির জন্য 60-এর অধিক লাগে। তো 64 সিট কীভাবে আছে? এর মধ্যে হচ্ছে ছোট ছোট অতি মৌলবাদী এখানে ইহুদি দলগুলো আছে, যাদের কাছে মনে করুন আমাদের দক্ষিণ এশিয়ার যে মৌলবাদী দলগুলো, তাদের কাছে শিশু লাগবে। এর মধ্যে
এখানে হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার বা জাতীয় নিরাপত্তার মন্ত্রী হচ্ছে ইতামির বেন গিভার, এটা হচ্ছে ওদের ইহুদি হিব্রুর নাম, এবং হচ্ছে আর হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার বা অর্থমন্ত্রী হচ্ছে বেজালেল স্মোটরিচ। এরা দুইজন হচ্ছে ইমিডিয়েটলি ওরা বলা শুরু করেছে আলট্রা ফার রাইট, ফার রাইটে তো একটা সীমা আছে, ওরা বলেছে যে 20টা পয়েন্ট আমরা মানবো না, এবং এটা হচ্ছে গাজাকে তো প্রথমে বলেছিল বেড়ে ধ্বংস করে ওটাকে রিভারিয়া, মানে ওটাকে হচ্ছে যে এটা টুরিস্ট রিসোর্ট করবে, তবে এটা নিয়ে এখানে প্রতিবাদ করেছে। এবং ইসরায়েলের মধ্যেও কিন্তু আমরা এখানে ভুলে যাই, ওখানে কিন্তু 20% কিন্তু হচ্ছে আরব মুসলিম জনসংখ্যা আছে খোদ ইসরায়েলের মধ্যে, তো তারাও কিন্তু এখানে দেখেন ভোট, কিন্তু ওদের সেকেন্ড ক্লাস সিটিজেন। এবং ইসরায়েলের মধ্যে আবার হচ্ছে বিভিন্ন জাতের ইহুদি আছে, আশকেনাজি আছে যারা হচ্ছে যে ইস্ট ইউরোপ, মানে হচ্ছে রাশিয়ার, পোল্যান্ড, ইউক্রেন থেকে আসে, আবার ওরাই হচ্ছে যে এখানে ক্ষমতা, এখানে আধিক্যে আছে। কিন্তু আবার আছে, আবার হচ্ছে আপনি যদি ছোট করে বলি সেপারদিম আছে যারা হচ্ছে আপনার স্পেন, পর্তুগাল, নর্থ আফ্রিকা থেকে আসে, আর হচ্ছে মিজরাই আছে যারা হচ্ছে মিডল ইস্টের, আর কিছু কিছু হচ্ছে ইথিওপিয়ান জিউ আছে, বেনে ইসরায়েল, আবার এখানে হচ্ছে আবার ইন্ডিয়া থেকে কিছু জিউ আছে। তো এত বিভিন্ন ধরনের ইহুদিদেরকে একত্রিত করার জন্য ওদের একটা কমন এনিমি লাগবে। তো ওরা কিন্তু হচ্ছে ইসরায়েলি যারা নীতি নির্ধারক, ওরা কিন্তু কোনোদিন প্যালেস্টাইনের কাছে শান্তি চায় না, কেন আবার ওটা যদি শান্তি করে তাহলে তো শান্তি চুক্তি হয়, তাহলে তো এত যে এইড পাচ্ছে, এত যে অ্যাসিস্ট্যান্স পাচ্ছে, এবং ইহুদিদের মধ্যে যে বর্ণ বৈষম্যবোধ আছে একজন একজনের সাথে, ইথিওপিয়ান জিউদেরকে কিন্তু চরম রেশিয়াল ডিসক্রিমিনেশন এখানে স্বীকার করতে, ওদেরকে সবাইকে ভুলিয়ে রাখছে কিভাবে, এই দেখো প্যালেস্টিনিয়ানরা আমাদের শত্রু, মধ্যপ্রাচ্য সবাই আমার শত্রু। এবং এর জন্য রাজনৈতিক কারণে এবং হচ্ছে অর্থনৈতিক কারণে একটা জিনিস যেটা আমরা ভুলে যাই, গাজার খুব কাছাকাছি তামার বলে হচ্ছে ওদের একটা হচ্ছে অয়েল, এখানে হাইড্রোকার্বন এক্সপ্লোরেশন আছে, এবং ভূমধ্য সাগর মেডিটেরিয়ান সিতে প্রচুর হাইড্রোকার্বন রিজার্ভ আছে। তো গাজা শহরটাকে যদি ধ্বংস করতে পারে, ওখান থেকে যদি পুরো এখানে হচ্ছে প্যালেস্তিনদের বিতাড়িত করতে পারে, ইসরায়েল এবং এখানে হচ্ছে ওর সাথে ইন্টারেস্টেড যুক্তরাষ্ট্রের যে হাইড্রোকার্বন অয়েল কোম্পানিগুলো সহজে এক্সপ্লোর করতে পারবে। তো আমাদের কাছে হতে পারে হচ্ছে যে জিনিসটা খুব স্লো, কিন্তু প্যালেস্টিনিয়ান মানুষের পক্ষে যদি প্রকৃতি যদি এখানে দেখছে, আমরা যদি আল্লাহ যাকে যদি বলি বা ভগবান বা গড বলি, দেখুন ইসরায়েলে এই অন্যায়টা চালিয়ে যাচ্ছে, অনেক নিরীহ মানুষ মারা যাচ্ছে, কিন্তু আজ নয় কাল ইসরায়েলে এই অন্যায় আগ্রাসন একদিন এটাই ইসরায়েলের নিজেই পরাজিত হবে। আই হোপ সো। কিন্তু সেইটার জন্য যে পরিমাণ ত্যাগ হয়তো বা সেইখানকার মানুষদের করতে হচ্ছে, সেটা আসলে অবর্ণনীয় কষ্ট। রাজেশ, অনুষ্ঠানের প্রায় শেষ দিকে এসেছি আমরা। এই হাজার হাজার মাইল দূরের বিষয়টা কিন্তু এখন বাংলাদেশে এফেক্ট করছে, এবং যুক্তরাষ্ট্র যদি মনে করে থাকে যে না এটা একান্তই মধ্যপ্রাচ্যের ইস্যু, আপনাদের জন্য বক্তব্য একেবারে স্পষ্ট হয়ে গেছে, শুধু মধ্যপ্রাচ্যের ইস্যু তো নাই, পুরো বৈশ্বিক ইস্যু হয়ে গেছে, এবং বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে পৃথিবী জুড়ে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার যে লড়াই যেটা তারা করে যাচ্ছে, আমরা পাশে দেখতে পাচ্ছি প্রতিবেশী দেশের ক্ষেত্রে, সেই জায়গা থেকে তারা সম্মান তো বেশ কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সামনের দিনে ওয়ে আউটটা কি হতে পারে আসলে? এটা ধরেন আরো 10 বছর দেখবো আমরা এই হত্যাযজ্ঞ, 20 বছর দেখবো, নাকি একটা পর্যায়ে এসে গুলি ফুরিয়ে যাবে, অস্ত্র রসদ সব হারিয়ে যাবে এবং তারা মানবতার কাছে মাথা নত করবে? আপনি কি মনে করেন? উনি যে ন্যাচারাল জাস্টিসের কথা বললেন না, আমি ওইটার সাথে একমত। হিস্ট্রি, ইতিহাস আমাদের দেখায় একটা সাইক্লিক অর্ডার আসে, সেই বঞ্চনা বলেন, নিপীড়ন বলেন, সেগুলো যেমন চলে আবার ন্যায় বিচার সত্য সেটাও প্রতিষ্ঠিত হয়। এবং আপনি অনুষ্ঠানটা তো শুরুই করেছিলেন সেই থিম দিয়ে, মানুষ মানুষের জন্য। তো সেই মানবতা শেষ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়াবে, এটা আমিও বিশ্বাস করি। কিন্তু কথা হচ্ছে মাঝপথে যে আপনাকে রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে, মূল্য দিতে হচ্ছে, এই যে কতটা মানে এই কতটা পথটা পাড়ি দেওয়ার পর আপনি সেই জায়গায় বা সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবেন। একটু আগে বললেন না গাজা মেডিটেরিয়ানের যেই রিসোর্স, যখনই আমরা এথনিক ক্লিনজিংয়ের আমরা যদি হিস্ট্রি দেখি, সেটা আমার প্রতিবেশী দেশে মিয়ানমারে কী হয়েছিল, সেই 60s থেকে এই ব্লু প্রিন্টটা শুরু হয় এবং লাস্ট ইয়ে করেছিল। আমি প্রায় সময় বলি এবং নিজে একটা লেখাও লিখেছিলাম, 16 সালের অক্টোবরে যখন 75,000+ মানুষকে ঠেলে দেওয়া হলো হামলা চালিয়ে, তারা এটা কিন্তু সর্ট অফ একটা অ্যাসিড, মানে আমি এভাবে দেখিয়েছিলাম একটা ব্লু প্রিন্ট ছিল যে এটা করে দেখবো রিপারকেশনটা কি হয়, গ্লোবাল রিপারকেশনটা কি, আমার নেবারের রিপারকেশনটা কি। আমরা নিন্দা, প্রতিবাদ ইত্যাদিতে ব্লা 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 বলে থেমে গেলাম এবং দেখলো ফাইন, তাহলে আই ক্যান গো হার্ড উইথ মাই প্ল্যান। কি দেখা গেল, আমরা দেখলাম প্রতিবেশী ভারত তার নর্থ ইস্টের সাথে কানেক্টিভিটি করে আমাদের এদিকে যখন চাচ্ছিল, এবং সেটাতে দীর্ঘদিন ট্রানজিটটা এটা পলিটিক্যাল, সিকিউরিটি, ইকোনমি নানান ইস্যুর মধ্যে আটকে ছিল। যদিও 15 বছর
যেভাবে আবার কানেক্টিভিটিতে চলে যাচ্ছিলাম সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে, সেটা অন্য আলোচনা। তো সেখানে কালাদান প্রজেক্ট হয়েছিল, সেখানে চীন ঐতিহাসিকভাবে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। জাপান সেখানে প্রজেক্ট করতে গেল, ইন্ডিয়া সেখানে প্রজেক্ট করতে গেল। আজকে দেখি আমরা কি হলো, অর্থাৎ প্রজেক্টস করতে গেলে ইকোনমি আসলে এর মূল্য দিতে হবে মানুষকে। মানুষকে তাড়িয়ে দিবেন, মানুষকে উচ্ছেদ করে দিবেন, এবং সেখানে পর্যটন হবে, সম্পদ আহরণ হবে। তো এই যদি অবস্থা, এবং নিশ্চয় আপনার মনে আছে যখন বারবার ইরান ইসরায়েলের সংঘাতের কথা আসে, তখন কিন্তু টার্কিশ, সাইপ্রিয়ট এবং অন্যান্য জায়গায় অ্যাফ্লুয়েন্ট ইহুদিদের মুভমেন্ট শুরু হয়েছিল, তারা মাইগ্রেট করে যাচ্ছিল। যে কথাটা উনি বলছিলেন, ইহুদিদের মধ্যে প্রচুর ডিসপ্যারিটি আছে, শুধু ফার রাইট নেই, এক্সট্রিম রাইট আছে, এবং ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার যিনি আছেন তাকে বলা হয় সর্ট অফ বুচার বা স্লটার টাইপের, হ্যাঁ, এভাবে পরিচিত। তো সেই জায়গাতে আসলে আমরা এক ধরনের মোমেন্টাম দেখছি, এতে কোনো সন্দেহ নেই। সেই মোমেন্টাম যখন দেখছি, কিছু উদ্যোগের কথা আসে এবং উদ্যোগ নিয়ে আমি তো আমার সংশয়ের কথা বলেই ফেলেছি, দোহাই যেটা হলো। আবার ইমিডিয়েটলি উনি বললেন যে 2 মিনিস্টার এই 20 দফা ঘোষণার পরপরে তারা ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছে। তারপর আমি তো 5টা পয়েন্ট বললাম, কোন কোন জায়গায় আপত্তি আছে, বেসিককে যদি আপনি অ্যাড্রেস না করেন, এবং শুরুতেই বললাম ইস্যুটা পলিটিক্যাল, এখন একটা পলিটিক্যাল ইস্যুতে আপনি পলিটিক্যাল নন পলিটিক্যাল লোককে দিয়ে বসাবেন, এটা পৃথিবীর কোথাও হয় না। আমি সবসময় বলি পলিটিক্স মাস্ট বি রান বাই দ্য পলিটিশিয়ান। এখন পলিটিক্যাল ক্রাইসিস আপনি পলিটিক্যাল লোক দিয়ে হায়ার করে, ভাড়া করা কিছু লোক দিয়ে করবেন, তো আপনার তো গোড়াতেই গলত। তো সেই জায়গায় দেখি, হ্যাঁ, এক জায়গায় মানবতা সত্যর জয় হবে ঠিকই, কিন্তু আরও অনেকটা পথ পাড়ি দিতে হবে বলে আমি মনে করি। আমার ভয়টা, আশঙ্কাটা ওই জায়গাতে। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, আপনি যদি এটা অ্যাড করতে চান, কিন্তু প্রশ্নটা হচ্ছে মধ্যপ্রাচ্যে আসলে মানে দক্ষিণ এশিয়া যেমন এক জায়গায় আসতে পারে একটা ইস্যুতে, কমন গ্রাউন্ডে, মধ্যপ্রাচ্যে আসতে পারে না কেন? আচ্ছা, আমি ওনার সাথে একটা পয়েন্ট এখানে শুধু অ্যাড করে দেখি, আপনি সলিউশনটা কি না, এখানে সলিউশন কিছু আছে যেটা ডিসকারেজ করে, তারপর আপনার প্রশ্ন তো তাড়াতাড়ি আসছি। এক হচ্ছে যেটা দক্ষিণ আফ্রিকা বহুদিন আপনি জানেন বর্ণ বৈষম্যবাদ একটা প্রথা ছিল, অ্যাপার্থেড। শেষ পর্যন্ত এটা এখানে মরণ কুঠার কিভাবে হানা হলো, যখন সারা বিশ্বে দক্ষিণ আফ্রিকাকে হচ্ছে ইকোনমিক স্যাংশনস দিয়ে ঘিরে দিল। তো এটার কিন্তু সহজ সমাধান আছে, যেটা অবশ্য কেউ করতে চায় না, যেটা ছিল ডাইভেস্ট, বয়কট এবং হচ্ছে ইকোনমিক ব্লকিং। তার মানে ইসরায়েলি যত রপ্তানি আছে, ইসরায়েলি যত আপনি এখানে হচ্ছে ট্যুরিজম আছে, ইসরায়েলের যেখানে যেখানে ইনভেস্টমেন্ট আছে, বা যে ইসরায়েলকে যেসব কোম্পানিরা হচ্ছে যে এই আপনি বলবো জেনোসাইডে সাপোর্ট করছে পশ্চিমা বিশ্বে বা যে কোনো দেশে, তাদেরকে হচ্ছে তাদের কমোডিটি না কেনা। এটা কিন্তু এবং এটা হচ্ছে না, এটা হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করতে হবে, এবং তারপর হচ্ছে কেন মধ্যপ্রাচ্যতে এটা শুরু হয় না, এবং তারপর তার সাথে সাথে এবং অলরেডি কিন্তু এটা কিন্তু আপনি বলে জে.কে. রাউলিং যে আছে, আপনি হ্যারি পটারের যে উনি কিন্তু 2016-17 বলাতে উনি কিন্তু এক প্রকারের কিন্তু ইসরায়েলের শত্রু হয়ে গেলেন। সব জায়গায় কিন্তু মিডিয়াতে কিন্তু বলছে এটা এখানে বয়কট কেন করতে বলবে, তার মানে সে অ্যান্টিসেমিটিক, ওই দিয়ে এখানে করে। কিন্তু এইটা কিন্তু হচ্ছে প্রথম, এটা হচ্ছে ধাপ। দ্বিতীয়ত হচ্ছে আর অলরেডি কিন্তু দেখেন যুক্তরাষ্ট্রে এখানে হচ্ছে নিউ ইয়র্ক সিটি সবচেয়ে মানে হচ্ছে গুরুত্বপূর্ণ রাজনৈতিক, ওদের ডেমোক্রেটদের ফ্রন্ট ক্যান্ডিডেট যে মামদানি, যে এখানে হচ্ছে এখানে শিয়া মুসলিম, কিন্তু এখানে হচ্ছে যে উনি কিন্তু ওখানে এখন হচ্ছে তুমুলভাবে জনপ্রিয়। উনি বলেছে যে আমি ইসরায়েলে গণহত্যা আমি সমর্থন করি না, এবং আমি যদি ক্ষমতায় থাকি মেয়র হলে, তাহলে হচ্ছে কিন্তু ওখানে অ্যারেস্ট করব। এবং ডেমোক্রেটরা খোদ তাকে বয়কট করেছে, তারপর এখানে তার প্রার্থীদের পিছনে নেয়, কিন্তু নিউ ইয়র্কের সাধারণ মানুষ তাকে বলছে। তার মানে কি আস্তে আস্তে ওপিনিয়ন চেঞ্জ করতে হবে পশ্চিমা বিশ্বে, ওপিনিয়ন চেঞ্জ করতে হবে হচ্ছে যুক্তরাষ্ট্রে, যেখানে আসলে এখনও এটা সুপার পাওয়ার। আপনি যাই বলেন সুপার পাওয়ার, যে সুপার পাওয়ার থেকে এটা করে এখানে চেঞ্জটা আসতে হবে। এবং মধ্যপ্রাচ্যের সমস্যাটা কি, এক কথায় বেশিরভাগ এখানে সরকার হচ্ছে অগণতান্ত্রিক, বেশিরভাগ এখানে হচ্ছে যে আপনি বাদশাহ বলেন, আমির বলেন, শেখ বলেন, তো তাদের তো হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যালায়েন্সের উপর আছে, ওরা হচ্ছে টিকে আছে। তো যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যালায়েন্সের উপর যারা এইসব এখানে এইসব রাষ্ট্রগুলো বেশিরভাগই 70-80 বছর আগে সৃষ্টি করে ব্রিটিশ বা ফ্রেঞ্চদের দ্বারা। তো এরা তো হচ্ছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি কনসার্নের মধ্যে ইসরায়েল আছে, এবং ওদের মধ্যে আবার পার্থক্য আছে। এমনকি খোদ সৌদি আরবিয়া এবং কাতারের মধ্যেই তো এক ধরনের কম্পিটিশন আছে, ওদের ব্লকেজ ছিল। এবং আবার হচ্ছে ইরান এবং হচ্ছে ইরানের একটা গ্রুপ, মানে শিয়া গ্রুপ ব্লক বলা হয়, এবং হচ্ছে সৌদি আরবের সো কল সুন্নি ব্লক করা হয়, এদের মধ্যে কম্পিটিশন করছে। অনেকে তো ধারণা করা হচ্ছে যে সৌদি পাকিস্তান যে অ্যালায়েন্স, এটা ইসরায়েলের এগেন্সে যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে ইরানের এগেন্সে টার্গেট হতে পারে। আমি দেখুন এখানে হচ্ছে যে, এবং ওআইসি যেটা আছে অর্গানাইজেশন ইসলামিক কান্ট্রিজ, এটাকে বলে দন্তহীন একটা, এখানে সেটা বাঘ। এটা হচ্ছে
যে ওআইসি কনফারেন্সই হয়, রেজলিউশনই হয়, কিন্তু আমরা দেখি হচ্ছে যেখানে আপনি যেখানে উইকিলিক্সে দেখবেন সৌদি আরবের যেখানে যে আগে যে এখানে যে প্রয়াত বাদশাহ এখানে আবদুল্লাহ, সে হচ্ছে প্রেসিডেন্ট বুশকে বলছে যে ইরানের মাথা কেটে ফেলো, মানে এটা হচ্ছে বিষাক্ত। এবং ইসরায়েলের সাথে তো সৌদি আরবিয়া, ইউই, কুয়েত, কাতার সবগুলো দেশেরই একটা ব্যাকডোর নেগোসিয়েশন আছে, মরক্কো তো রেকগনাইজ করে ফেলেছে। তো সুতরাং আগে মধ্যপ্রাচ্যে তো এখানে হচ্ছে যেখানে হচ্ছে প্যালেস্টাইনের প্রতি অ্যাক্টিভ সাপোর্টটা দেখ। সাধারণ মানুষ মধ্যপ্রাচ্যে যা আমরা চাই তাই চায়, যেখানে ন্যায় বিচার এবং হচ্ছে প্যালেস্টাইনের লোকদের এখানে হচ্ছে একটা জাস্টিস পাওয়া। বা কিন্তু মধ্যপ্রাচ্যের শাসকরা যদি এখানে হচ্ছে যে ইসরায়েলের পকেটে থাকে, তাহলে কে কী করবে? এবং আমেরিকার যে হিপোক্রেসি আছে এবার দৈরত্ব আছে, যে সিলেক্টিভ হিউম্যান রাইটস, এটার ব্যাপারে কিন্তু আরো মানুষের মধ্যে শুধু তো হিউম্যান রাইটস না, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বাইডেনের কাছে হেরে গেলেন, পোস্টাল ভোটিং নিয়ে প্রশ্ন তুললেন, ক্যাপিটাল হিলে অ্যাটাক হলো, তো আমরা যখন বলছি হিউম্যান রাইটস প্রশ্নবিদ্ধ, এগুলো তো সিলেক্টিভ এবং সাবজেক্টিভ। সে যখন ডেমোক্রেসির কথা বলো, রাইটসের কথা বলে, তারা মিডল ইস্টে অ্যালাইয়ের কথা বলছিলেন, কোথাও গণতন্ত্র নাই। শিয়া সুন্নি বলে না, তাদের মধ্যে এতগুলো সেক্ট আছে, এত ডিফারেন্স আছে। তো সেই জায়গাতে আমেরিকার তো আসলে মোরাল সেই হাই গ্রাউন্ডটা অনেক আগে চলে গেছে, সেটা ডেমোক্রেসি বলুন, হিউম্যান রাইটস বলুন। মানে ওই ট্রাম্পের আগে পর্যন্ত এটা প্রিটেন্ড করতো, কিন্তু এখন ওই প্রিটেন্সটাও চলে গেছে, সেটাও ভেঙে লোক দেখানোর বিষয়টা চলে নেই, সেটাও ভেঙে। এখানে আরেকটা বিষয় উনি যেটা বললেন, আপনি আমার মনে হয় মিডল ইস্টের এই ডিনামিক্সের মধ্যে একটা জিনিস বলি, যে কাতারে যে অ্যাটাকটা হলো, এটা মুসলিম ওয়ার্ল্ডের জন্য ওয়েক আপ কল হয় কিনা, যে আমরা এতদিন ধরে যাকে সেভিয়ার বলে ভাবছিলাম, সে আমেরিকার মাঝখানে থেকেও কিন্তু আমরা নিরাপদ না, এবং বন্ধু সবসময় বন্ধু না। এবং স্পেশালি আমি যদি টার্কিশ প্রেসিডেন্ট এরদোয়ানের একটা প্রপোজালের কথা বলি, যে সেটাতে প্রশ্নবিদ্ধ, কারণ টার্কি নিজেও ন্যাটোর মেম্বার, সে বলছিল যে ইসলামিক একটা ডিফেন্স কোয়ালিশন হয় কিনা। তো এটাও কিন্তু নতুন একটা ডিনামিক্স এবং ডাইমেনশন। কারণ একটু আগে আপনি যে কথাটা বলছিলেন, আমরা যখন আপনি বলার পর মনে হচ্ছিল, এখন আমরা একটা জোয়ার দেখতে পাচ্ছি, ওয়েস্টার্ন যত এলায় আমেরিকা থেকে ছুটে গিয়ে প্যালেস্টাইনের প্রতি তাদের সমর্থন দিচ্ছে। বছর 2-3 আগে আমরা দেখছিলাম মুসলিম দেশ, বিশেষ করে গালফের দেশগুলো, আরব কান্ট্রিগুলো একটা কম্পিটিশন দিয়ে ইসরায়েলের সাথে কাছাকাছি যাচ্ছে, টেসিট ওয়েতে রিলেশনশিপ করছিল, এবং এখানে বলা হয়ে থাকে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোর একটা স্ট্রং রোল ছিল। কাজেই কোনটা তাদের আসল রোল এবং কোনটা জনগণের চাপে পড়ে করছে, সেটাই দেখার বিষয়। এবং আপনাদের দুজনের কাছে একবার ছোট্ট করে জানতে চাই 30 সেকেন্ডে, যে কেউ আগে বলতে পারেন, যে কেউ পরে বলতে পারেন, সেটা হচ্ছে বাকি যে দুই পরাশক্তি যাদের কথা আমরা বলি, চীন এবং রাশিয়া, তাদেরকে আসলে কি সংকট সমাধানে কিছুই করার নাই? আপনি বলতে পারেন। আমি দেখুন, আপনার তাহলে আমি কেস স্টাডি দিয়ে বলি। আফগানিস্তান থেকে যখন আমেরিকানরা পুল আউট করে, তখন আমরা খুব বড় পরিসরে মনে হচ্ছিল চীন বোধহয় একটা বড় অ্যাক্টর হবে, বড় প্লেয়ার হবে, কারণ হিস্টোরিক্যালিতে চায়না পাকিস্তানের এক ধরনের অ্যালায়েন্স আছে, জিওগ্রাফিক্যাল ইস্যু নানান কিছু মিলে, কিন্তু আলটিমেটলি চীন সেভাবে এঙ্গেজ হয়নি। সেখানে সে এঙ্গেজ হয় নাই। আপনি যখন ইরান ইসরায়েলের সংঘাত হলো, খুব বড় করে শোনা যাচ্ছিল, খালি বারবার এক ধরনের অ্যাপ্রিহেনশন ছিল, চীন এটা পাঠাচ্ছে, এঙ্গেজ হচ্ছে। আলটিমেটলি কী হয়েছে সেটা স্পষ্ট না। আবার পাল্টা যুক্তিও দিতে পারে, হয়তো ওয়েস্টার্ন মিডিয়া সেটা ট্র্যাক করে নাই, বা আপনার পর্যন্ত এসে পৌঁছায় নাই। চীন শেষ পর্যন্ত তাকে টেসিপেতে বা গোপনে এমনভাবে সমর্থন করেছে যেটা হয়তো অজানা রয়ে গেছে। বাট এখন পর্যন্ত চীনকে, আমি আফগানিস্তান, ইরান, সাম্প্রতিক দুটো উদাহরণ দিলাম। রাশিয়ার কথা বলছেন, রাশিয়া তার নিজের ফ্রন্টিয়ারে এত ঝামেলা আছে, রাশিয়ার পক্ষে এখানে যুক্ত হওয়ার কোনো সুযোগ দেখি না। আর হিস্ট্রিতে কি বলে বিভিন্ন পক্ষগুলো, চীন কিন্তু, আমি অন্তত যতটা জানি, পড়ে যতটা জেনেছি, চীন সেভাবে যুক্ত হয়নি। রাশিয়া ধরেন মিডল ইস্টের নানান প্লেয়ারের সাথে, অ্যাক্টরের সাথে যুক্ত হয়েছে, কিন্তু আমেরিকার মতো পার্টি হয়ে যাওয়া এই রোলগুলোতে আমি কাউকে অন্তত দেখি না। ছোট্ট করে আরেকটা জিনিস না বললে নয়, যে বয়কটের কথা বলছি, তো আমি সমুদ্র ফ্লোটিলা নিয়ে কথা যখন বলছি, ডিয়াসপোরা প্যালেস্টাইনিয়ানরা কিন্তু এই যে বয়কট, ডিসইনভেস্টমেন্ট এবং স্যাংশনের কথায় গেছে। আমি অ্যাপার্টেড মুভমেন্টের সাথে এখানে একটা ডাইমেনশনাল চেঞ্জ দেখি কি, ইসরায়েলি ব্লক বা ইহুদি ব্লক, আপনি সেটা ওয়ার্ল্ডের লার্জেস্ট কর্পোরেট বলেন, আপনার ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ বলেন, তারা এত 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 স্ট্রং, সেখানে অ্যাপার্টেড মুভমেন্টে যে সাফল্যটা এসেছিল ইসরায়েলের বিরুদ্ধে, সেটা করা কিন্তু অনেক ঝামেলা এবং জটিল বলে আমার কাছে মনে হয়।
আমি বলবো যে হচ্ছে যে রাশিয়া ঠিকই বলেছে, রাশিয়া এখন হচ্ছে ইউক্রেনের সাথে যেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, এত রিসোর্সেস ওরা এখানে ইউজ আপ করেছে, এত লোক মারা গেছে, এবং পুটিনের হচ্ছে যে ইনফ্যাক্ট ওর হচ্ছে পুরো লেগেসি এবং তার সার্ভাইভাল তার রেজিমের ওটার উপর এখানে কিন্তু সব পুরাটা পুঁজি করেছে এখানে। চীনেরও কিন্তু এখানে হচ্ছে এজিং পপুলেশন তাড়াতাড়ি এখানে হচ্ছে বয়প্রাপ্ত এখানে যে এখানে জনসংখ্যার সংখ্যা অনেক বৃদ্ধি হচ্ছে, এবং চীনে কিন্তু অর্থনীতি স্লো ডাউন করেছে। চীন কিন্তু খুব কশাসলি এনগেজ করছে, এবং চীন কিন্তু আপনি কিন্তু ওদের কিন্তু এখনো কিন্তু ট্রেডিং একটা মাইন্ডসেট আছে। ওরা ওদের হচ্ছে তেল গ্যাস এইগুলো আহরণ করবে, ওরা রপ্তানি করবে, ওরা এখানে বিনিয়োগ করবে এইগুলো তো পলিটিক্যালি, এবং ওরা হয়তো ওদের এখনো ওই মানসিকতা বা ওই অ্যাপিটাইটটা দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে ওদের মেইন ফোকাস, তাইওয়ান ইত্যাদি ইস্ট এশিয়া এইগুলোর দিকে। আফ্রিকাতে তো অলরেডি ওরা তো ওখানে কলোনির মতো একভাবে এক ধরনের এখানে এটা ইনভেস্ট করেছে যুক্তরাষ্ট্রের মডেল ফলো করে। তো ওখানে হচ্ছে যে ওখানে একটা ভালো একটা ওয়ার্কিং রিলেশনশিপও হতে পারে, আপনি দুই পক্ষে বলতে পারেন। কিন্তু আঞ্চলিক যে সব ওখানে রিজিনাল পাওয়ার, তুরস্ক বা ইরান একটু দুর্বল হয়ে গেছে, তুরস্ক বা ইরান বা ইজিপ্টে যদি রেজিম চেঞ্জ আবার সামনে আসে, এইসব দেশগুলো সামনে হয়তো বা আরও ইম্পর্টেন্ট হবে, যারা হচ্ছে এখানে হচ্ছে মধ্যপ্রাচ্যে এখানে হচ্ছে নতুন একটা ইকুয়েশন হতে পারে। তো সামনে হয়তো বা 5-6 বছরে দেখবো যে তুরস্ক, ইরান বা এক অর্থে আপনি যদি মনে করেন সৌদি আরবেতে যদি একটা এখানে যদি একটা ডিরেকশনাল চেঞ্জ হয় বা ইজিপ্টে যদি চেঞ্জ হয়, তখন দেখবেন যে এখানে এরা হয়তো বা দে উইল হ্যাভ মোর ইম্পর্টেন্ট রোল টু প্লে। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আলোচনা থেকে শেষে আমি যেটা মানে নোট করতে চাই যে যদি মধ্যপ্রাচ্যে পাওয়ার ডাইনামিক্সে যদি একটি হিউম্যানাইজেশন হয়, তারা যদি একটু মানবতাবাদী হয়ে থাকে, তাহলে হয়তো এই সংকটটা সমাধান হবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমিও এই নোট দিয়ে শেষ করতে চাই আজকের শো জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল। যে কথা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করতে চাই। মানুষ মানুষের জন্যই থাকবে, শুধু মানবতাটা বাড়াতে হবে নিজের মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।